রাত 11টা নাগাদ পরেশবাবু নিজের বাড়িতে ড্রয়িং রুমে চিন্তিত হয়ে বসে আছেন। তার আদরের মেয়ে জিয়া এখনো বাড়ি ফেরেনি, তাই জিয়াকে ফোন করেও তিনি যোগাযোগ করতে পারেননি। পরে মনে পড়েছে পার্টিতে থাকলে পার্টির আওয়াজে কিভাবে শুনতে পাবে। এইসব চিন্তার মাঝেই কলিং বেল বেজে উঠলে পরেশবাবু তড়িঘড়ি করে কাজের লোককে দরজা খুলতে বলে নিশ্চিন্ত হয়ে সোফায় বসেন। তার ধারণা জিয়া এসে পড়েছে, কিন্তু দরজা খুলতেই তিনি রেগে উঠে দাঁড়ালেন। পরেশবাবু, তুমি এখানে কি করছো? আদিত্য। আদিত্য, শুধু আমি নই, রাজ, আমরাও আছি সাথে। রাজ আদিত্যের পাশ থেকে বেরিয়ে এলো। ওরা দুজন ভিতরে চলে আসতেই মৌমিতা আর কোয়েল জিয়াকে ধরে ধরে ভিতরে নিয়ে এলো। জিয়া মৌমিতা ও কোয়েলের কাঁধে দুহাত দিয়ে ভর করে আছে। এই অবস্থায় জিয়াকে দেখে পরেশবাবু বললেন, পরেশবাবু, কি করেছ তোমরা আমার মেয়ের সাথে? কি অবস্থা এটা ওর? আদিত্য, আপনার মেয়ের সাথে আমাদের আলাদা করে কিছুই করতে হয়নি। ও নিজেই নিজের পাতা ফাঁদে পা দিয়েছে। অনেক সাধ করে মৌমিতাকে নেশা করাতে গিয়ে নিজে নেশায় মত্ত হয়ে গেছে। এতে অবশ্য আমাদের সুবিধাই হয়েছে। পরেশবাবু, তোমাদের সুবিধা মানেটা আমরা বোঝাচ্ছি মিস্টার সেন। পরেশবাবু আদিত্যের পিছনে তাকিয়ে দেখলেন পুলিশ এসে হাজির হয়েছেন। ওনাদের দেখে উনি জিয়ার দিকে তাকালে কিছুটা আন্দাজ করতে পেরে ঘামতে শুরু করলেন। রাজ, কি ব্যাপার? হঠাৎ করে ঘামছেন কেন এভাবে? গরম লাগছে নাকি মিস্টার সেন? আদিত্য, এখনই এত গরম লাগলে কিভাবে হবে? এখনো তো কিছুই হলো না। পুলিশ, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার সেন। আপনার বিরুদ্ধে স্মাগলিং এবং ব্যবসার ও রাজনীতির ক্ষেত্রে সমস্ত দুর্নীতির প্রমাণ আমরা পেয়ে গেছি। আদিত্য নিজের হাতে থাকা ফোনের রেকর্ডার অন করতেই পরেশবাবু জিয়ার কণ্ঠ শুনতে পেলেন। যা ভেবেছিলেন তাই হয়েছে, জিয়াই সবটা নেশার ঘোরে বলে ফেলেছে। শুধু ওনার না, ওনার সাথ যে সৌভিক, রনিত এবং রনিতের বাবা দিয়েছে সেটাও বলে ফেলেছে জিয়া। অগত্যা হাজতবাস ছাড়া এখন কপালে কিছুই নেই ওনার। পুলিশ ওনাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যাবে তার ঠিক আগের মুহূর্তে পরেশবাবু রাজকে উদ্দেশ্য করে বললেন, পরেশবাবু, তোমার এই হাসি বেশিদিন চিরস্থায়ী হবে না। এই একটা বাক্য বলার পর রাজের হাসি মলিন হয়ে যেতেই পরেশবাবুর ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। কিন্তু সেটাও স্থায়ী হল না, কারণ রাজ আবারও হাসছে। এর ফলে পরেশবাবু বেশ অবাক হলেন। তাই দেখে রাজ বলল, রাজ, আমার হাসি নিয়ে আপনাকে ভাবতে হবে না মিস্টার সেন। এই হাসি মলিন হবে নাকি আরও বেশি চওড়া হবে সেটা আপনি খবর পেয়ে যাবেন। না পেলে আমি নিজে গিয়ে আপনার কাছে খবরটা সরবরাহ করব। চিন্তা একদম করবেন না। যান, ধীরে সুস্থে হাঁটা ধরুন। পরেশবাবু মাথা নামিয়ে চলে গেলেন পুলিশের সাথে। আদিত্য রাজের পিছনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, আদিত্য, কি ব্যাপার বলতো? প্রত্যেকবার উনি তোকে কিছু না কিছু বলে যান। কিসের শত্রুতা তোর সাথে ওনার? রাজ, বাদ দে। চল বাড়ি চল, হেব্বি টায়ার্ড লাগছে আমার, কাল সকালের ফ্লাইট। রাজের ফ্লাইটের কথা শুনে বাকি তিনজন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে রাজের দিকে তাকাল। আদিত্য করুণ ভাবে জিজ্ঞেস করল, আদিত্য, পোস্টপন করতে পারিসনি? যেতেই হবে। রাজ অসহায় ভাবে হ্যাঁ বোধক মাথা নাড়লে উপস্থিত তিনজন নিরাশ হয়। কোয়েল আর মৌমিতা কাজের লোককে বলে দেয় যাতে জিয়াকে নিজের ঘরে রেখে আসে আর সকালে যা যা হয়েছে তা বলে দিতে। তারপর চারজন বেরিয়ে আসে জিয়ার বাড়ি থেকে আর ফিরে যায়। সকাল হতেই আদিত্য, মৌমিতা আর কোয়েল রাজকে সি অফ করতে আসে এয়ারপোর্টে। রাজ সবাইকে হাসি মুখে বিদায় জানিয়ে কোয়েলের কপালে ভালোবাসার পরশ দিয়ে এয়ারপোর্টের ভিতরে চলে যায়। ফিরে আসার সময় কোয়েল আর আদিত্য দুজনেই বেশ চুপচাপ থাকে, সেই দেখে মৌমিতার নিজেকে ভীষণ অসহায় মনে হয়।
কি বলবে বুঝতে না পেরে নিজের মতো করে বসে থাকে। দুদিন পর আজ আদিত্য আর মৌমিতার রিসেপশন। দেখতে দেখতে দুদিন কেটে যায়নি। আদিত্য আর কোয়েলের মন খারাপের সাথে এই দুদিন কেটেছে। মৌমিতা শুধু দুজনকে সামলিয়েছে, মেনে নিতে হবে কথাটুকু বলে। যাই হোক, আজ আদিত্য ভীষণ ব্যস্ত। নিজের বাবার সাথে সবটা কাঁধে কাঁধ মিলিয়ে সামলাচ্ছে সে। কোয়েলের মন খারাপ থাকলেও সে হাসি মুখে নিজের জেম্মা অর্থাৎ আদিত্যের শাশুড়ির সাথে হাতে হাতে কাজ করে দিচ্ছে। আদিত্য আর ওর বাবা আকাশবাবু, মৌমিতা, আদিত্যের মা এবং কোয়েলকে কিছু বলতে এলে এমন সময় উপস্থিত হলো এক ব্যক্তি। আকাশবাবু তার দিকে এগিয়ে গিয়ে তাকে দেখে বলে উঠলেন, আকাশবাবু, আশিস, তুই এসে পড়েছিস। তোর আসার কথাই জানাতে এসেছিলাম তোর বৌদিকে। আশিসবাবু, আমি এসেই বরং জানিয়ে দিলাম, তোকে আর কষ্ট করতে হলো না। তা নতুন বৌমা কথায়? আশিসবাবুর কথা শুনে আমি এগিয়ে গেলাম মাথায় শাড়ির আঁচল টেনে। ওনার সামনে গিয়ে ওনাকে নমস্কার করতেই উনি আমাকে হাসি মুখে আশীর্বাদ করলেন। আদি এসে ওনাকে প্রণাম করতে নিলে উনি আদিকে বাধা দিয়ে বুকে টেনে নিলেন। এরপর আমাদের দুজনকে একসাথে দাঁড় করিয়ে দুটো প্যাকেট আমাদের হাতে তুলে দিলেন। আমরা হাসিমুখে সেটা গ্রহণ করলাম। আশিসবাবু, আমি যেমন আদির কাকাই তেমন তোমারও কাকাই। গাই আমাকে একদম আপনি আজ্ঞে করার প্রয়োজন নেই। আমি হেসে ওনার কথায় সম্মতি দিতেই উনি কোয়েলের দিকে তাকালেন। কোয়েল অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে ভাবলেশহীন হয়ে। উনি ধীর পায়ে কোয়েলের দিকে এগোলে আমি আদির দিকে তাকাই। আদি বেশ চিন্তিত হয়ে তাকিয়ে আছে সেদিকে। কাকাই এগিয়ে গিয়ে আস্তে করে কোয়েলকে জিজ্ঞেস করল, আশিসবাবু, ভালো আছো? কোয়েল, হম। আশিসবাবু, পরীক্ষা কেমন দিয়েছ? কোয়েল, ভালো। কোয়েল একবারও তাকায়নি কাকাইয়ের দিকে। উত্তর শুনে বোঝা যাচ্ছে সে ইচ্ছুক নয় কথা বলতে, তাই আর কাকাই কথা না বাড়িয়ে মাথা নিচু করে নিল। দেখলাম, আকাশবাবু, তুই এসেছিস, ভালোই হয়েছে। আমি আর আদি হিমশিম খাচ্ছিলাম সব সামলাতে। এসে একটু আমাদের হেল্প কর। মিতা দেবী, সে কি? সবে তো এলো ঠাকুরপো। একটু রেস্ট নিক, তারপর হেল্প করবে। ঠাকুরপো, তুমি বসো, আমি তোমার জন্যে চা করে আনছি। আদিত্য, ড্যাড, তুমি কাকাইয়ের সাথে বসো, আমি দেখে নিচ্ছি কিছুক্ষণ। মৌমিতা, হ্যাঁ মা, আপনিও বসুন, গল্পগুজব করুন। আমি চা করে আনছি আপনাদের জন্য। বিউটিশিয়ানরা আমাকে সাজিয়ে দিলে কোয়েল গয়নাগুলো পরিয়ে দেয়। তারপর আমাকে নিয়ে গিয়ে স্টেজে বসিয়ে দেয়, যেখানে আমার আর আদির বসার জায়গা। ওখানে বসে আমি আদিকে খুঁজতে লাগলাম। খুঁজে না পেলে উঠে দাঁড়িয়ে একটু এদিক ওদিক দেখতে শুরু করি। আদিত্য, আমাকে খুঁজছ? আচমকা নিজের পাশে ওর গলার আওয়াজ পেয়ে আমি একটু ঘাবড়ে যাই। ওর দিকে তাকাতেই দেখি ও হাসছে। মৌমিতা, কোথায় ছিলে? আদিত্য, ড্যাডের গেস্টরা আসতে শুরু করেছে, তাই দেখা করতে গেছিলাম। কিছুক্ষণ পরেই আসবে তোমার সাথে দেখা করতে। আদির কথা শেষ হতেই ওর ফোন এলো আর ও আমাকে বলে অন্যদিকে চলে গেল। একটু পরে ও ফিরে এলো মা আর বাবাকে নিয়ে। আমি গিয়ে মা বাবাকে জড়িয়ে ধরলাম। মা বাবার সাথে কিছুক্ষণ কথা বলার পর যার সাথে আদি আলাপ করাতে এলো তাকে দেখে আমি কিছুটা চমকে উঠলাম। এটা তো আমার সেই জেঠুর মেয়ে, মানে আমার দিদি, যার বিয়েতে আমাকে আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা পছন্দ করেছিলেন। আদিত্য, মৌ, ও আমার বন্ধু আর এটা ওর ওয়াইফ। তুমি চেনো নিশ্চয়ই। মৌমিতা, দিভাই। আমি দিভাইকে জড়িয়ে ধরলাম। মনে প্রশ্ন থাকলেও এই মুহূর্তে আদিকে কিছু জিজ্ঞেস করলাম না। ওরা গিফট দিয়ে চলে গেলে আমি গিয়ে আমার জায়গায় একটু বসলাম। আবার একজন গেস্ট আসলে আমি উঠে দাঁড়াতেই অনুভব করলাম আমার ব্লাউজটা ঢিলে লাগছে।
হাসি মুখে কুশল বিনিময় করতে করতেই মনে মনে বললাম, মৌমিতা, আমার সঙ্গেই এমন হতে হয় সব সময়। ইস, এই মুহূর্তে কোয়েলও নেই আর আমার হাতের কাছে ফোনও নেই। আদিও মনে হয় ওদিকটায় গেছে। কি করি এখন? আমি গিয়ে চুপচাপ নিজের জায়গায় বসে সুযোগ বুঝে পিঠে হাত দিতেই বুঝলাম, হ্যাঁ, আমার সন্দেহই ঠিক। চেইনটা নেমে গেছে। কি করব ভাবছি এমন সময় ফটোগ্রাফার বলে উঠলেন, ম্যাম, স্যারকে ডাকুন, ফটোশ্যুট করতে হবে তো। আদিত্য, ডাকার দরকার নেই, আমি এসে গেছি। আদি এসে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই আমার পিছনে গিয়ে দাঁড়াল। টের পেলাম ওর হাতের স্পর্শ আমার পিঠে। হঠাৎ করেই পুরনো কথা মনে পড়ল। সেই সময় আদি আমার কানের কাছে এসে বলল, আদিত্য, কি কিছু মনে পড়ল নাকি? মৌমিতা অবাক হয়ে, তুমি? আদিত্য, আজ্ঞে হ্যাঁ। আমি আপনার চেইন লাগিয়ে দিয়েছিলাম সবার অগোচরে, আর তার বদলে তুমি আমার গায়ে জুস ফেলে দিয়েছিলে। আদি আমাকে ছেড়ে দিলে আমি ওর দিকে ঘুরে গেলে ও আমার কোমরে দু হাত রাখে। মৌমিতা, তুমি তখন আমাকে দেখেছিলে? আদিত্য, হ্যাঁ, কিন্তু তোমার আমাকে দেখার আগেই সরে গেছিলাম। চেইন লাগানোর সময় দেখতে পাইনি, যখন ধাক্কা লেগেছিল তখন দেখেছিলাম। তোমার ড্রেস দেখেই চিনেছিলাম। এরপর রেজিস্ট্রি ম্যারেজ হওয়ায় আর খেয়াল করিনি। তারপর ফুলশয্যার দিন তো। মৌমিতা, আদিত্যর ঠোঁটে আঙ্গুল রেখে, থাক না সেসব কথা। আদিত্য হালকা হেসে, ভার্সিটিতে যখন ঠিকভাবে দেখলাম তখনই চিনে ফেলেছিলাম। আমার বন্ধুর বিয়ে ছিল আর আমি বরযাত্রী ছিলাম। মৌমিতা, আর আমার জেঠুর মেয়ের বিয়ে ছিল। আদিত্য, জানি। ড্যাড বলেছে আজকে। কপালে কপাল ঠেকিয়ে এইসব ছোট ছোট মুহূর্তের ছবিগুলো সব এক এক করে ফ্রেমবন্দি করছে ফটোগ্রাফার। ফটো সেশন শেষ হতেই আদিত্যের পরিবারের সবাই মিলে এক হলেন। কথা বলতে বলতে হঠাৎই আশিসবাবু বললেন, আশিসবাবু, দাদা, আমি একটা কথা ভাবছিলাম। আকাশবাবু, কি বিষয়ে? আশিসবাবু, আসলে ব্যাপারটা আমার মেয়েকে নিয়ে। কথাটা শুনে কোয়েল তাকালো আশিসবাবুর দিকে তাকিয়ে। আশিসবাবু তা বুঝতে পারলেন আর চোখে। তাই আকাশবাবুকে বললেন, আশিসবাবু, আমার বন্ধু আমাকে একটা প্রস্তাব দিয়েছে। ওর বাড়ির বৌমা করতে চেয়েছে আমার মেয়েকে। ছেলেটা বেশ ভালো, আমার বন্ধুর বিজনেস ওই সামলাচ্ছে এখন। আমরা একসাথে কাজও করেছি, তাই বলতে পারছি ছেলেটা বেশ ভালো। আশিসবাবু যে এমন কিছুই বলতে চলেছেন তা আন্দাজ করতে পেরেছিল সবাই, কারণ এটাই প্রথমবার নয়। গত 1-2 বছরের মধ্যে আগেও অনেকবার উনি কোয়েলের বিয়ের প্রসঙ্গে কথা বলতে চেয়েছেন। বিয়ে উনি কোয়েলের প্রাপ্ত বয়স হলেই দেবেন, কিন্তু এখনই যদি সব দেখাশোনা করা থাকে তাহলে ওনার মতে ভালো হয়। আমি কি আসতে খুব দেরি করে ফেললাম? কেউ কিছু বলবে তার আগেই পিছন থেকে এই প্রশ্নটা কানে ভেসে এলে সবাই পিছনের দিকে ফিরে তাকায়। আদিত্য হেসে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে রাজকে। কোয়েলও খুশি হয়ে এগোতে নিলে কিছুক্ষণ আগের ঘটনা মনে করে থেমে যায়। করুণ ও অসহায় ভাবে একবার নিজের বাবার দিকে তাকায়, আরেকবার রাজের দিকে তাকায়। আদিত্য, রাজ, তুই আমার সাথে ওদিকে চল। তোকে আমার কিছু বন্ধুদের সাথে দেখা করাবো। বুঝতে পারলাম আদি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রাজদাকে নিয়ে চলে গেল। ওরা চলে যেতেই কাকাই বাবাকে জিজ্ঞেস করল, আশিসবাবু, দাদা, তোমার কি মতো বললে না তো? আকাশবাবু, দেখ, এখানে আমি আর কি বলবো। তুই কোয়েলের বাবা, তুই যা করবি ওর ভালোর জন্যই তো করবি। এখন কোয়েল মা কি চাইছে এটাই বড় কথা। কাকাই কোয়েলের দিকে তাকালে কোয়েল চুপ করেই থাকে। সেই দেখে আমি বলে উঠি, মৌমিতা, এটা নিয়ে না হয় পড়ে। কোয়েল, আমি রাজি। আমার কথা শেষ হওয়ার আগে যে কোয়েল এমন কিছু বলবে সেটা ভাবিনি আমি। সবার সামনে কোয়েলকে কিছু বলতেও পারছি না। কোয়েল নিচের দিকেই তাকিয়ে আছে একভাবে।
কাকাইয়ের দিকে তাকাতেই দেখলাম কাকাইও অবাক হয়েছে। আমি কোয়েলকে একটু দূরে সরিয়ে নিয়ে আস্তে করে বললাম, মৌমিতা, কি বলছিস এসব তুই? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? কোয়েল, যা বলেছি ঠিকই বলেছি। আমি রাজি। জোরে। কোয়েল এটুকু বলেই চলে গেল। সবাই হাসিমুখে এই বিষয়ে কথা বলতে শুরু করলে আমি আদিকে মেসেজ করে দিলাম যেন এক্ষুনি আমার সাথে দেখা করে রাজদাকে সঙ্গে নিয়ে। কিছুক্ষণ পর ওরা আসলে আমি সাথে সাথে বলে উঠি, মৌমিতা, কোয়েল বিয়েতে মতো দিয়েছে। আদিত্য, হোয়াট? ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? রাজ, বুঝলাম না। কি ব্যাপারে কথা বলছিস তোরা? আমি রাজদাকে সবটা খুলে বলতেই রাজদা কেমন যেন নিস্তেজ হয়ে গেলেন। এমন সময় কাকাই আমাদেরকে ডেকে দেখালেন, আশিসবাবু, আদি, দেখ তোর বোন কত খুশি। ওর সাথেই আমি বিয়ে ঠিক করেছি কোয়েলের। আজ ওদের প্রথম দেখা, কে বলবে? আমরা কাকাইয়ের ইশারা অনুযায়ী তাকিয়ে দেখলাম কোয়েল একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। আমরা বেশ অবাক হলাম কাকাইয়ের কথা শুনে। আমাদের সাথে সাথে কাকাইও অবাক হয়েছে। সেটা না হয় মেনে নিলাম, কিন্তু কাকাইকে খুব একটা খুশি মনে হচ্ছে না, এমন কেন? রাজ, আদি, বৌদি, আমি আসছি। আমাদের ঘোর কাটল রাজদার কথায়। আমাদেরকে কোনো প্রতিক্রিয়া করার সুযোগ না দিয়েই রাজদা বেরিয়ে গেল। আদিও গেল না রাজদার পিছনে, শুধু আস্তে করে বলল, আদিত্য, সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে যাবে ভাবেনি হয়তো। মৌমিতা, তুমি কোয়েলের সাথে একবার কথা বলো। ও আমাকে কিছুই বলেনি। আস্তে করে। আদি আমাকে সম্মতি জানালো। কিছুক্ষণ পর আদি গেস্টদেরকে বাবা আর কাকাইকে ম্যানেজ করতে বলল। ও অন্যদিকে গেলে বুঝলাম কোয়েলের সাথে কথা বলতেই গেছে, তাই আর কিছু জিজ্ঞেস করলাম না। আদিত্য, তুই রাজকে ব্লক করেছিস কেন? ছুটি। তুই কি করতে চাইছিস বলবি আমাকে? কোয়েল, বিয়ে। আদিত্য, রাজ ব্যতীত অন্য কাউকে বিয়ে করার কথা ভাবছিস তুই? দেখ ছুটি, এটা লাইফের অনেক বড় একটা ডিসিশন। সামান্য কারণে রাজের উপর অভিমান করে এত বড় ভুলটা করিস না তুই। কোয়েল, সামান্য অভিমান দাভাই? এতদিনেও তোমার প্রাণপ্রিয় বন্ধুর সময় হয়নি আমাকে জানানোর যে সে 4 বছর আগে কোথায় গেছিল, কেন গেছিল? কি বলবো আমি মিস্টার সেনকে? এটাই যে আমি এমন একজনকে বিয়ে করতে চাই যে কিনা আমাকে 4 বছর আগে কোনো কিছু না বলেই উধাও হয়ে গেছিল। তখন উনি যদি উল্টে আমাকে প্রশ্ন করেন, কি সিউরিটি আছে যে সে ভবিষ্যতে তোমাকে এভাবে একা করে যাবে না? এর কি উত্তর দেব আমি, তুমি আমাকে বলতে পারো? অনেক অপেক্ষা করেছি দাভাই, অনেক। আর পারবো না। তোমার বন্ধুর যদি আমাকে নিজের করার হতো তাহলে সে এভাবে এতদিন হাত গুটিয়ে বসে থাকতো না। ও যখন আমাকে চায় না তাহলে আমি কেন শুধু শুধু অপেক্ষা করব? বলে দিও তোমার বন্ধুকে আমি ওকে মুক্তি দিয়ে দিলাম সারাজীবনের মতো। কোয়েলের চোখ দিয়ে অনবরত জল গাল গড়িয়ে পড়ছে। কোয়েলের কথাগুলো সত্যি যুক্তিযুক্ত, তাই আদিত্য কোনো উত্তর দিতে পারছে না। কোয়েলের কাছে গিয়ে আদিত্য ওকে নিজের দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করল, আদিত্য, এতে তো তুই নিজেকে শাস্তি দিচ্ছিস। ছুটি, তুই যে রাজকে ছাড়া ভালো থাকবি না এটা তুই নিজেও ভালোভাবে জানিস। বিয়ে করাটা কি খুব জরুরি? তুই তোয়া। কোয়েল, দাভাই প্লিজ। আমার যা ডিসিশন নেওয়ার সেটা আমি নিয়েছি। পারলে তোমার বন্ধুকে গিয়ে বলো আমাকে পেতে হলে আমাকে অর্জন করে নিতে, আর না হলে ঠিক এভাবেই জানো সময়ের অপেক্ষা করতে করতে আমাকে অন্য কাউর হয়ে যেত দেখে। আদিত্য আর কিছু না বলে চলে এলো সে স্থান ছেড়ে। কি করে বলবে এই কথাগুলো সে রাজকে? তবুও আদিত্য রাজকে ফোন করে জানার চেষ্টা করল যে সে এখন কোথায়। সেন্টারেই আছে নাকি বেরিয়ে গেছে, কিন্তু একই। রাজের ফোন তো সুইচ অফ বলছে। আদিত্য, রাজের ফোন সুইচ অফ বলছে কেন?
আবার কিছু করে বসবে না তো রাগের বশে। খবর কিভাবে নেব এখন আমি ওর? আমি আদিকে খুঁজতে এসে দেখলাম ও চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। ওর পাশে এসে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রাখতেই ও আমার দিকে তাকালো। বেশ চিন্তিত লাগছে ওকে দেখে, তাই জিজ্ঞেস করলাম, মৌমিতা, কি হয়েছে আদি? কোয়েল কি বলল? আদি আমাকে পুরো ঘটনা বলতেই আমি ওকে আশ্বাস দিয়ে বললাম, মৌমিতা, রাজদাকে এখন একটু একা থাকতে দাও। আমি তোমাকে বলছি রাজদা নিজের কোনো ক্ষতি করবে না। আদিত্য, সেটা তো আমারও মনে হচ্ছে মাঝে মধ্যে, কিন্তু আবার ভয় পাচ্ছি পাগলটা যদি কিছু ঘটিয়ে ফেলে। ওর পাগলামি সম্পর্কে কোনো ধারণা নেই তোমার? মৌমিতা, রাজদা যার জন্য পাগলামি করে সেই মানুষটা অন্য কাউর হয়ে যাবে, সেটা কি মেনে নেবে বলে মনে হয় তোমার? চলো ওদিকে, সবাই খুঁজছে তোমায়। আমি আদিকে বুঝিয়ে নিয়ে এলাম ঠিকই, কিন্তু চিন্তা তো আমারও হচ্ছে। কি হতে চলেছে ভবিষ্যতে কিছুই বুঝতে পারছি না। সব ঠিক হবে তো আদৌ? রাতে আমি নিজের ঘরে ফুল দিয়ে সাজানো বিছানায় বসে আছি। অপেক্ষা করছি আদির জন্য। পাশ ফিরে তাকাতেই যখন আমার আর আদির নাম গোলাপের পাপড়ি দিয়ে লেখা দেখলাম বিছানার মধ্যখানে, তখন আস্তে করে বিছানা থেকে নেমে দাঁড়ালাম। যেই লম্বা ফুলগুলো ঝুলছে সেগুলোই হাত ছোঁয়াতেই চোখের সামনে 6-7 মাস আগের ঘটনা ভেসে উঠল। ঠিক এভাবেই সবটা সাজানো ছিল, সুন্দর করে। কিন্তু আদি আসা মাত্রই সবটা কেমন যেন ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল। কত সহজে এই বিয়ে আমাকে অস্বীকার করেছিল, বারণ করেছিল আমি যেন নিজেকে ওর স্ত্রী হিসেবে কাউকে পরিচয় না দিই। আর আজ দেখো, সেই মানুষটাই আমাকে চোখে হারায়। নিজে থেকে সবার সামনে নিজের স্ত্রীর পরিচয় দিয়ে আজ আমাকে নিজের মর্যাদা দিতে চলেছে। পরিস্থিতি কত তাড়াতাড়ি বদলে যায়, তাই না? ভাবতেই অবাক লাগে। আদিত্য, এত কি ভাবছো যে আমার উপস্থিতিও টের পাচ্ছ না? এতটা কাছ থেকে আদির স্বর কানে আসতেই ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলাম। বুঝতে পারলাম ও আমাকে পিছন থেকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিয়েছে। আমি কোনো উত্তর না দিয়েই লাজুক হাসলাম। আদি আমাকে নিজের দিকে ঘুরিয়ে নিলেও ওর দিকে তাকালাম না। আজ বোধ হয় একটু বেশি লজ্জা লাগছে আমার ওর চোখে চোখ রাখতে। আদিত্য, কি ভাবছিলে এত? আগের কথা। মৌমিতা আস্তে করে নিজের মাথা নাড়িয়ে সায় দিলে আদিত্য মৌমিতার মুখটা তুলে কপালে ঠোঁট ছোঁয়াল। তারপর কপালে কপাল ঠেকিয়ে বলল, আদিত্য, আমি আর আমার নিজের ভুলের কথাটা মনে করতে চাই না। সবটা নতুনভাবে শুরু করতে চাই। থাকবে তো আমার পাশে? পারবে না সবটা ভুলে সারা জীবনের জন্য আমার সাথ দিতে? মৌমিতা, পারব। আমি মৃত্যুর আগে অবধি তোমার পাশেই থাকব আদি। আদিত্য, ছেড়ে যাবে না তো আমায়? আই ক্যান্ট লিভ উইদাউট ইউ। মৌমিতা আদিত্যের বুকে মাথা রেখে ওকে আলতো করে জড়িয়ে ধরে বলল, মৌমিতা, যেখানে আমিই পারব না তোমাকে ছেড়ে থাকতে, সেখানে কিভাবে ছেড়ে যাব তোমায়? আদিত্য হেসে মৌমিতার কাঁধে মুখ গুজে বলল, আদিত্য, আই লাভ ইউ। মৌমিতা, আই লাভ ইউ টু। আদিত্য মৌমিতাকে সোজা করে ওর ঠোঁটজোড়া নিজের ঠোঁটজোড়া দ্বারা বন্দি করে নিল। এক হাত দিয়ে কোমরটা জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল মৌমিতাকে। মৌমিতাও ধীরে ধীরে নিজের জোরতা কাটিয়ে আদিত্যের চুলের ভাঁজে হাত প্রবেশ করিয়ে আরেক হাত দিয়ে আদিত্যের বাহু আঁকড়ে ধরল। পরের দিন সকালে কোয়েল নিজের ভার্সিটির উদ্দেশ্যে বেরোচ্ছে, এমন সময় দেখল আশিসবাবু বসে আছেন ড্রয়িং রুমে খবরের কাগজ নিয়ে। কোয়েল তা দেখেও পাশ কাটিয়ে চলে যেতে নিলে আশিসবাবুই জিজ্ঞেস করেন, আশিসবাবু, ইউনিভার্সিটি যাচ্ছ? কোয়েল, হ্যাঁ। আশিসবাবু, আচ্ছা, সাবধানে যেও। কোয়েল কোনোমতে মাথাটা নেড়ে ওখান থেকে বেরিয়ে যায়।
বেশ কিছুক্ষণ পর মৌমিতা আর আদিত্যও নেমে আসে আর বেরিয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে। আকাশবাবু অফিসের উদ্দেশ্যে রওনা দিলে মিতা দেবী রান্নার লোককে কাজ বুঝিয়ে দিয়ে নিজের ঘর গোছাতে চলে যান। সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়লে আশিসবাবু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। উনি চুপচাপ সোফায় বসে নিজের হাত ঘড়িতে বারবার সময় দেখছেন, যেন কাউর জন্য অপেক্ষার প্রহর গুনছেন। আশিসবাবু, সময় তো হয়ে গেল, এখনো এলো না যে? আমি কখনো কথার খেলাফ করি না মিস্টার সেন, আমাকে নিজের ঘরে নিয়ে এলেন যে? ড্রয়িং রুমে বসে কথা বলতে ভয় লাগছিল নাকি? আশিসবাবু, আমি কখনো কাউর থেকে ভয় পাইনি রাজ, এখনো পাই না। রাজ, আপনার মেয়েকে হারানোর ভয়ও পান না বলতে চাইছেন? রাজের প্রশ্ন শুনে আশিসবাবু মাথা নামিয়ে নিচের দিকে তাকিয়ে কিঞ্চিৎ হাসলেন। হেসে রাজের দিকে তাকিয়ে উত্তর দিলেন, আশিসবাবু, তোমার মনে হয় কোয়েল আমাকে বাবা হিসেবে মানে? ওকে আমি অনেক দিন আগেই হারিয়ে ফেলেছি, আমার কাছে এখন হারানোর মতো কিছুই নেই। রাজ, নিজের দোষে আপনি ওকে হারিয়ে ফেলেছেন মিস্টার ব্যানার্জি। যাই হোক, আমাকে কেন ডেকেছেন এখানে? কি প্রয়োজন আমায় আপনার? আশিসবাবু, প্রয়োজন আমাকে তোমার নাকি তোমার আমাকে? তুমি জানো না কোয়েলের বিয়ে ঠিক করেছি আমি। রাজ, হ্যাঁ তো বিয়ে ঠিক করেছেন, দিয়ে তো দেননি। আর যে আমার সম্পদ তাকে আপনি এত সহজে অন্য কাউর হাতে তুলে দিতে পারবেন ভাবলেন কি করে? আমি তো আপনাকে সেই অধিকার দিইনি। এছাড়া আপনি খুব ভালোভাবে জানেন এখন আমার ক্ষমতা সম্পর্কে। আমি আর আগের মতো দুর্বল নেই। বলুন, কি জন্যে ডেকেছেন, কাজের সূত্রে নাকি এসব বলতে? আশিসবাবু, আমি খুব ভালোভাবেই জানি তুমি কে। তোমাকে কাজের সূত্রে আমি ডাকিনি এখানে, ডেকেছি এটা জানতে তুমি কেন হুট করে আমার মেয়েকে ছেড়ে গেছিলে। ভবিষ্যতে যে তুমি আবারও ওভাবে আমার মেয়েকে ছেড়ে যাবে না তার কি নিশ্চয়তা আছে? মুহূর্তেই রাজের মুখমণ্ডলে গম্ভীরতা এসে ভর করল। নিজের চলে যাওয়ার কারণটা চোখ বন্ধ করতেই ভেসে উঠল। চোয়াল শক্ত করে বলল, রাজ, আপনার জন্যে, শুধুমাত্র আপনার জন্যে আমি সবটা ছেড়ে চলে গেছিলাম মিস্টার ব্যানার্জি। আপনি আমাকে বাধ্য করেছিলেন কোয়েলের লাইফ থেকে সরে যেতে। সেই সময় থেকেই আপনি ওর জন্যে বড়লোক ছেলে খুঁজছিলেন, তাই আমি সেই খবর পেয়ে আপনার কাছে ওর হাত চাইলে আপনি আমাকে অপমান করেছিলেন। বলেছিলেন ওকে খুশি রাখার, ভালো রাখার মুরদ নাকি আমার নেই। যদি আমি নিজেকে ওর জীবন থেকে না সরিয়ে নিই তাহলে আপনি ওকে নিয়ে চলে যাবেন অনেক দূরে। এতটা দূরে যে আমি ওর নাগাল পাবো না, চোখের দেখাটাও দেখতে পাবো না। আপনি বলেছিলেন কোয়েলকে অর্জন করতে হলে আমাকে নিজেকে প্রমাণ করতে হবে, সাফল্য অর্জন করতে হবে, কিন্তু বিনা কাউর সাহায্যে, এই ব্যাপারে কাউকে কিছু না জানিয়ে। শুধুমাত্র এই জন্যই আমি আদিকেও কিচ্ছু জানাতে পারিনি মিস্টার ব্যানার্জি। ওদের দুজনকেই কষ্ট দিয়েছি আর নিজেও কষ্ট পেয়েছি, কিন্তু এর আমি এমনটা হতে দেব না। কোয়েল আমার ছিল, আমার আছে আর আমারই থাকবে। রাজ চুপ করে গেল কথাগুলো বলে। কিছুক্ষণ নীরব থেকে একটু দম নিয়ে বলল, রাজ, আমি পেরেছি আমার কথা রাখতে। আমি সেদিন ওখানে দাঁড়িয়ে বলে গেছিলাম আমি নিজেকে গড়ে তুলব, নিজের ভাগ্য নিজে তৈরি করব কর্মের দ্বারা। এখন আপনি যেই জায়গায় দাঁড়িয়ে আমিও ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মিস্টার ব্যানার্জি। অনেক চেষ্টা করেছিলেন আপনি আমাকে দমানোর। আমি যেই জায়গায় কাজ করা শুরু করেছিলাম সব জায়গায় দিয়ে আপনি আমাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন, কিন্তু শেষ রক্ষে হয়নি। ভগবানের দূতের মতো একজন এসে আমার পাশে দাঁড়িয়েছিল, আমার যোগ্যতা অনুযায়ী নিজের কোম্পানিতে কাজ দিয়েছিল। আমার মনে হয়েছিল আমি পারব না,
কিন্তু উনি আমার মনে সাহস জুগিয়ে বলেছিলেন যে আমি পড়াশোনাও করব আর এই কাজও। বয়স কম তো কি হয়েছে, ঠিক শিখে যাব, শিখতে হবে, কারণ আমাকে তো সাফল্যের সাথে সাথে নিজের ভালোবাসাকেও অর্জন করতে হবে। উনি এসবের পাশাপাশি আমাকে দিয়ে বিজনেসের কোর্স করানো শুরু করেছিল। আজ তারই কোম্পানির সব দায়িত্ব আমার, কারণটা জানেন? আমি দিনরাত নিজের পরিশ্রম দিয়ে কোম্পানিটাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছি এই 4 বছরে, যাতে আপনার সাথে কম্পিট করতে পারি। সেটাও পেরেছি আমি। আপনার মেয়েকে খাওয়াতে পড়াতে তো যেকোনো বড়লোকের ছেলে পারবে, কিন্তু ভালোবাসা দিয়ে রাজরানী করে রাখতে শুধুমাত্র এই রাজই পারবে। রাজের শেষ কথাটা শুনে আশিসবাবু বেশ অনেকটা প্রশস্ত করলেন নিজের ঠোঁটজোড়া। রাজ যেটা দেখে কিছুটা অবাক হল, কিন্তু এর চাইতেও বেশি অবাক হল যখন আশিসবাবু বললেন, আশিসবাবু, হ্যাঁ রাজ, তুমি যা বলেছ একদম ঠিকই বলেছ। তুমি যাওয়ার পরে আমি তোমার খোঁজ রেখেছিলাম, যাতে তুমি যেখানে যেখানে কাজের জন্য যাবে সেখান থেকে যেন তোমাকে প্রত্যাখ্যান করা হয়। প্রত্যেকেই আমার কথা শুনেছিল, তার কারণ ওরা অনেক বড় অঙ্কের টাকা পেয়েছিল এই কাজের জন্য। আসলে আমি চাইনি কোয়েলকে তোমার হাতে তুলে দিতে কখনো, তাই এসব। আশিসবাবু কথা শেষ করার পূর্বেই অনেক জোরে কাঁচ ভাঙার আওয়াজ পেলেন। রাজও সেই শব্দটা পেতেই উঠে দাঁড়িয়ে পিছন ফিরে তাকায়। এরপর রাজ ঘাবড়ে গেলেও আশিসবাবু নির্বিকার হয়ে দাঁড়িয়ে থাকেন। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলেন, আশিসবাবু, ভিতরে আসতে পারো কোয়েলমা। রাজ আশিসবাবুর কথা শুনে আশিসবাবুর দিকে তাকিয়ে ভয়ভীত চোখ নিয়ে কোয়েলের দিকে তাকায়। নিজের মনে মনে কিছু একটা ভেবে আশিসবাবুর দিকে আবারও তাকায়। মনে মনে বলে ওঠে, রাজ, এটা আপনি ঠিক করলেন না মিস্টার ব্যানার্জি। সব ঠিক হতে যাচ্ছিল যখন, তাহলে কেন আবার সবটা শেষ করে দিলেন? এদিকে কোয়েল স্থিরভাবে তাকিয়ে আছে ওদের দুজনার দিকে। সে নিজের ক্লাসের একটা বই বাড়িতে ফেলে যাওয়ায় ফিরে এসেছিল। যখন ঘরে যাচ্ছিল তখন মিতা দেবী বলেন যাতে আশিসবাবুর ঘরে চা আর একটা জুসের গ্লাস পৌঁছে দিতে। জুসের গ্লাসটা আশিসবাবুর অতিথির জন্য। ট্রে হাতে নিয়ে কোয়েল ঘরে ঢুকবে তার আগেই সে রাজের কণ্ঠস্বর শুনতে পায় আর দাঁড়িয়ে যায়। দরজাটাও খোলা ছিল, যাতে রাজের শরীরের পিছন দিকটা বসা অবস্থায় কোয়েল দেখতে পাচ্ছিল। কোয়েল দাঁড়িয়ে যায় সেই মুহূর্তেই রাজের কথাগুলো শুনে। রাজ, কুহু, আমার কথাটা শোনো। কোয়েল নিজের হাত উঠিয়ে রাজকে থামার নির্দেশ দেয়। তারপর আস্তে আস্তে পিছিয়ে সিঁড়ি দিয়ে নেমে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাজ কোয়েলের পিছনে যেতে নিলে আশিসবাবু রাজের কাঁধে হাত রেখে আটকান আর বলেন, আশিসবাবু, ওকে একা ছেড়ে দাও। আমার মেয়ে নিজেকে একা সামলাতে জানে। রাজ, আপনি ওকে একা কিভাবে রাখতে হয় সেটা জানেন দেখেই ও নিজেকে একা সামলাতে জেনেছে। কিন্তু আমি ওকে আর একা থাকতে দিতে চাই না। রাজও বেরিয়ে যায় বাড়ির থেকে, কিন্তু কোয়েলকে কোথাও খুঁজে পায় না। আদিত্যকে কল করলেও সে বলে কোয়েল নেই ভার্সিটিতে। রাজ হতাশ হয়ে ফিরে যায় নিজের বাড়ি, কারণ কোয়েল এখনো ওকে ব্লক করে রেখেছে সব জায়গা থেকে। দুদিন পর। ঘটনাটার দুদিন কেটে গেছে, কিন্তু এখনো আদিত্য বা মৌ, আশিসবাবু আর রাজের মধ্যে কি কথা হয়েছে এবং কোয়েল কি শুনেছে সে সম্পর্কে কিছু জানে না। আর না জানে রাজ কোথায় আছে। সেদিন যে রাজ কোয়েলের খবর নিয়েছিল সেটাই শেষ। এই দুদিনে রাজের খোঁজ পায়নি আদিত্য। কিন্তু সেটার রাজের থেকে অন্যের মাধ্যমে সে ঠিক রাজের খোঁজ বার করেছে। কারণ রাজকে জানাতে হবে কোয়েল মুম্বাই চলে যাচ্ছে। জানার মধ্যে এটুকুই জানে শুধু আদিত্য আর মৌ। তাই তারা রওনা দিয়েছে রাজের আস্তানার উদ্দেশ্যে। মৌমিতা, যেই ঠিকানাটা পেয়েছ সেটা ঠিক তো? আদিত্য, ঠিক হতে বাধ্য ঠিকানাটা।
যার থেকে পেয়েছি সে রাজের ঠিকানা না জানলে আর কেউ জানতে পারবে। আদি কথা বলতে বলতে থেমে গেল, কারণ ঠিকানা অনুযায়ী ওদের সামনে রয়েছে একটা বিল্ডিং কমপ্লেক্স। বিল্ডিং কমপ্লেক্স তাই বড় তো হবেই, সাথে সুন্দরও। আদির মতো আমিও বেশ হতবাক হয়ে বসে আছি। রাজদা এখানে থাকে, এত বড় আর সুন্দর একটা বিল্ডিং কমপ্লেক্সে। মৌমিতা, আমরা ভুল করছি না তো? আদিত্য, সেটা তো ভিতরে গেলেই জানা যাবে। লেটস গো। আদি আর আমি কমপ্লেক্সে ঢুকে গাড়ি গ্যারেজে পার্ক করে লিফটে উঠে গেলাম। ঠিকানা অনুযায়ী 6th ফ্লোরে আসতেই একটা দরজার নেম প্লেটে দেখলাম রাজদার নাম। আদি গিয়ে ডোরবেল বাজাতেই একজন দরজা খুলল। কাকে চাইছেন? আদিত্য, আমি রাজের বেস্ট ফ্রেন্ড হই, আদিত্য ব্যানার্জি। ওর সাথেই দেখা করতে এসেছি। আচ্ছা, ভিতরে আসুন। আদি আর আমি স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতেই ডাইনিং রুমে কাকাইকে রাজদার সাথে বসে থাকতে দেখে অবাক হয়ে গেলাম। আমাদের মতো ওরাও আমাদের দেখে অবাক হয়ে উঠে দাঁড়ালেন। রাজ, উফ শ্বশুর মশাই, আপনি সবসময় আমাকে এভাবে ফাঁসিয়ে দেন কেন বলুন তো? কানের কাছে আসতে করে। আশিসবাবু রাজের কথা শুনে রাজের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে হনহনিয়ে বেরিয়ে যান। যা দেখে রাজ বেকুবের মতো সেদিকেই তাকিয়ে থাকে। রাজ মনে মনে এখন ভাবছে আদিত্যকে কি বলবে। আদিত্য, এটা তোর নিজস্ব ফ্ল্যাট? রাজ, না তো, আমি ভাড়া থাকি। মজা করে। আমি রাজদার কথা শুনে হেসে দিলে আদি আমার দিকে রাগী চোখে তাকায়, যা দেখে আমি চুপ করে যাই। আদিত্য, কাকাই কেন এসেছিল এখানে? রাজদা আদির কথা শুনে সোফায় আরাম করে বসে বলে। রাজ, ঘোড়ার মতো দাঁড়িয়ে না থেকে বসো। আর তোর কাকাই কেন এখানে এসেছিল সেটা তোর কাকাইকেই জিজ্ঞেস করিস। আমার মতো গরিবের বাড়িতে ওনার পায়ের ধুলো পড়েছে ঠিক কী কারণে সেটা উনিই বলতে পারবে। যাই হোক, কি খাবি বল? ধুর, তোকে জিজ্ঞেস করে লাভ নেই, বৌদি কি খাবে বলো? আদিত্য রাজের পাশে বসে, রাজ, তুই এতটা রিল্যাক্স হয়ে কিভাবে বসে আছিস? তুই জানিস কোয়েল মুম্বাই চলে গেছে? রাজ, হ্যাঁ, তো তুই আমাকে বাসি খবর দিতে এসেছিস? গেছে তো ভালো করেছে, একটু হাওয়া খেয়ে আসুক। এতে হাওয়া বদলও হবে আর খাওয়াও হবে। শামু কাকা, দুটো স্ট্রং কফি আর একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসো। এইবার তো আমিও অবাক হয়ে যাচ্ছি আদির সাথে সাথে। রাজদার ব্যবহার দেখে আমি আর আদি একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলে রাজদা নিজের ফোন নিয়ে বসেন। আমি আর আদি সেই ফাঁকে একবার চারিপাশটা চোখ বুলিয়ে নিই। বেশ সুন্দর করে সাজানো চারিদিকটা। ইতিমধ্যে কফি আর কোল্ড ড্রিঙ্ক এসে গেলে রাজদা কফি মগ হাতে নিয়ে ফোনের দিকে তাকিয়েই বলে, রাজ, বাড়ি ফিরে লাগেজ প্যাক করে ফেল। আজ সন্ধ্যের ফ্লাইট মুম্বাই যাওয়ার। রাজদার কথা শুনে আমি আর আদি খুশি হয়ে একে অপরের দিকে তাকিয়ে হাসলে রাজদাও আমাদের দিকে তাকিয়ে হাসে। কিন্তু রাজদার মুখটা বেশ শুকনো লাগছে। তার মুখে হাসিটা দেখে বেশ ভালোই লাগছে এখন। আগে তো কোয়েলের কাছে পৌঁছাই, তাহলেই সবটা জানা যাবে। আপনার মেয়েকে খাওয়াতে পড়াতে তো যে কোনো বড়লোকের ছেলে পারবে, কিন্তু ভালোবাসা দিয়ে রাজরানী করে রাখতে শুধুমাত্র এই রাজই পারবে। মুম্বাইয়ের একটা বেশ বড় অ্যাপার্টমেন্টের মাঝামাঝি ফ্লোরে অবস্থিত নিজের ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে কোয়েল কথাটা মনে মনে আওড়াচ্ছিল। নিজে রোজগারের দ্বারায় সে তার মাকে এখানে রেখেছে যাতে আশিসবাবু ওনার নাগাল না পায়। দরজায় ঠক ঠক শব্দ পেয়ে পিছন ঘুরল। ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলেই সে আবার ব্যালকনিতে চলে আসতে নিলে তার হাতে পিছন থেকে টান অনুভব করে। সে পিছন না ফিরে নিজের জায়গায় স্থির হয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। আমি জানি অভিমান করে আছো তুমি আমার উপরে, কিন্তু এখনো অনেক কিছু জানা বাকি আছে তোমার। কোয়েল, আরও কি কি তুমি আমার থেকে লুকিয়ে গেছো রাজ, বলবে আমাকে।
রাজ বলার জন্যেই তো এখানে এসেছি আমরা। কোয়েল, মিস্টার ব্যানার্জিকে এখানে কেন নিয়ে এসেছো? এটা আমার আর আমার মায়ের ফ্ল্যাট রাজ। আমার থেকে পারমিশন না নিয়ে তুমি ওনাকে এখানে নিয়ে আসতে পারো না। রাজ, আমার কথাটা যদি পুরো শোনো তাহলে তোমার এই মনোভাব নিমিষে দূর হয়ে যাবে। উনি তোমার বাবা কোয়েল, এভাবে ওনাকে দূরে সরিয়ে রাখাটা ঠিক হচ্ছে না। কোয়েল, এত কিছু ঘটে যাওয়ার পরও তুমি এটা বলছো রাজ? রাজ, হ্যাঁ, কারণ ফ্ল্যাশব্যাক। রাজ আগের দিন আমাকে নিজের ঘরে ডেকেছিলেন আর আজ নিজে আমার বাড়িতে এসেছেন। কি ব্যাপার মিস্টার ব্যানার্জি? আরও কিছু কি বলা বাকি আছে? আশিসবাবু, বলা তো বাকি আছেই, কিন্তু তার সাথে আমার একটা রিকোয়েস্ট আছে তোমার কাছে। রাজ, আমার কাছে রিকোয়েস্ট? ঠিক শুনছি তো আমি। আশিসবাবু মাথা নুইয়ে ফেললে রাজের মনেও কিছু প্রশ্নের সঞ্চার হয়। তৎক্ষণাৎ রাজ জিজ্ঞেস করে বসে, রাজ, টিনাকে দিয়ে আপনি আমার আর কুহুর মধ্যে ভুল বোঝাবুঝি করার চেষ্টা করেছিলেন, তাই না? আশিসবাবু, ঠিকই ধরেছ, কিন্তু এর পিছনে একটা অন্য কারণ আছে। রাজ, শুনি, কি এমন কারণ? রাজ বেশ ঠান্ডা মাথায় কথা বলছে আশিসবাবুর সাথে, যেটাতে আশিসবাবু একটু অবাকই হচ্ছেন। উনি ভেবেছিলেন রাজ হয়তো উত্তেজিত হয়ে পড়বে প্রশ্নের উত্তরটা শুনে, কিন্তু না। রাজ তো একদম শান্ত হয়ে বসে আছে। বেশি কিছু না ভেবে উনি বলতে শুরু করলেন, আশিসবাবু, এটা সত্যি, যখন প্রথম তুমি আমার কাছে কোয়েলকে বিয়ে করতে চেয়েছিলে তখন আমি একটুও খুশি হইনি। আমি ভেবেছিলাম তুমি কি ওকে আদৌ ভালোবাসো। হতেই পারে এটা তোমার আবেগ, আর ভালো না বাসলে তো খুশিও রাখতে পারবে না। তাই আমি তোমাকে ওর জন্য নিজেকে প্রমাণ করতে বলি, এতে দুটো দিকের সত্যতা যাচাই করা হতো। এক, তোমাদের দুজনের প্রতি দুজনের ভালোবাসা কতটা সত্যি, আর দুই, তোমাদের সম্পর্কে ঠিক কতটা জোর আছে। রাজ, আচ্ছা, তো কি প্রমাণ পেলেন? শব্দবিহীন হালকা হেসে, আশিসবাবু, তোমাকে যখন আমি অক্লান্ত পরিশ্রম করতে দেখেছিলাম শত বাধা আসার পরেও, তখন তোমার ব্যাপারে ভাবা বন্ধ করে কোয়েলকে নিয়ে ভাবতে শুরু করি। ওর জন্য ইচ্ছা করেই বিয়ের সম্বন্ধ আনতাম, এটা দেখার জন্য ও কি বলে। কোয়েল যখন একটার পর একটা সম্বন্ধ নাকচ করতে থাকলো তখন আমিও থেমে যাই আর তোমার ফেরার অপেক্ষা করতে থাকি। আমি জানতাম তুমি ফিরে এসে কোনো না কোনোভাবে কোয়েলকে মানাবে, এত পরিশ্রম তো ওর জন্যই করেছিলে। রাজ, আর ঠিক সেই বুঝেই আপনি আমাদের আলাদা করার জন্যে টিনাকে ইউজ করলেন, তাই তো? আশিসবাবু হেসে, তোমাদের আলাদা করার জন্য না। তুমি নিশ্চয়ই জানো কোয়েলের ট্রাস্ট ইস্যুস আছে। যদিও সেটা আমার জন্যেই, তাও জানো তো? রাজ, হ্যাঁ, প্রথম থেকেই। আশিসবাবু আমিও তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা করিয়েছিলাম খুবই সহজ একটা বিষয় নিয়ে, যেটা নিয়ে সামান্য ভাবলেই হয়তো বোঝা যাবে। আমি এটাই দেখতে চেয়েছিলাম তোমার সাথে টিনার কি রকম সম্পর্ক, তুমি টিনাকে কি চোখে দেখো আর কোয়েল তোমাদেরকে একসাথে দেখে কেমন রিয়াক্ট করে। মাথা ঠান্ডা করে বিষয়টা নিয়ে ভেবে দেখে নাকি তোমাকে দূরে ঠেলে দেয়, অবিশ্বাস করে। এমনটা করতে গিয়ে আমি আবারও তোমার ওর প্রতি ভালোবাসা আর তোমার বুদ্ধির প্রমাণ পাই। জানো, আমি তখন খুব ভেঙে পড়েছিলাম যখন জানতে পেরেছিলাম তুমি নিজে থেকেই টিনাকে কাছে টেনে নিয়েছো আর কোয়েলও সেসব দেখে তোমাকে দূরে ঠেলে দিয়েছে। প্রথমবারের মতো মনে হচ্ছিল জিতে গিয়েও হয়তো হেরে গেলাম। কিন্তু টিনা যখন পরে আবার ফোন করে জানালো যে তুমি ইচ্ছা করেই প্ল্যান বুঝতে পেরে উল্টো প্ল্যান করেছিলে, তখন বেশ আনন্দই পেয়েছিলাম। কিন্তু আমার এই প্ল্যানের সাথে পরেশ বা সৌভিকের প্ল্যানের কোনো যোগসূত্র ছিল না। রাজ, আপনি এগুলো সেদিন কেন বললেন না? আপনি তো আমাদের ভালোর জন্যই এমনটা করেছিলেন। কোয়েল এগুলো শুনলে এভাবে আপনাকে ভুল বুঝে চলে যেত না মিস্টার ব্যানার্জি। রাজ উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালে আশিসবাবু হেসে উঠে দাঁড়ালেন। রাজের দু কাঁধে নিজের হাত রেখে বললেন,
আশিসবাবু, আমার ধারণা সব সময় ভুল প্রমাণ করাই হয়তো তোমার কাজ। আমি ভেবেছিলাম টিনার বিষয়ে আমার হাত ছিল জেনে তুমি রিয়াক্ট করবে, এখন দেখছি সবটা জেনে আমার ভালোর জন্য তুমি রিয়াক্ট করছো। রাজ, এটা কোনো হাসির বিষয় নয় মিস্টার ব্যানার্জি। এখন আমি বুঝতে পারছি আপনি কেন আমাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গেছিলেন। আপনি আমাদের কথাগুলো রেকর্ড করছিলেন, তাই না? কিন্তু কোয়েল নিজেই এসে পড়ায় সেটা বুঝে গিয়ে আপনি ইচ্ছা করে আমাকে উস্কিয়েছেন যাতে আমি সবটা স্বীকার করি আর কোয়েল সেটা শুনতে পায়। তাহলে এইগুলো কেন বললেন না মিস্টার ব? আশিসবাবু, আহা বাবা, এবার থেকে বাবা বলে ডাকবে। আমি চাইনি কোয়েল পুরো বিষয়টা জানুক। এসব জানিয়েও হয়তো আমি কখনোই ওর মনে জায়গা করতে পারবো না। তাই না জানানোই ভালো। শুধু আমার একটাই রিকোয়েস্ট তোমার কাছে, তুমি আমাকে ওর কাছে নিয়ে যাবে। ও মুম্বাইতে রয়েছে, ওর সাথে ওর মা ও রাজ। নিয়ে যাব। আমি নিয়ে যাব আপনাকে। আপনি জানেন আপনি কোয়েলের কাজ অনেকটা সোজা করে দিয়েছেন। আশিসবাবু, মানে? রাজ, মানে কোয়েলও একটা সুযোগ খুঁজছিল আমার কাছ থেকে আমার চলে যাওয়ার কারণটা শোনার। আপনি বিয়ের কথা বলায় ও রাজি হয়েছিল যাতে আমি এই শুনে ওকে গিয়ে সবটা বলি। আশিসবাবু, আচ্ছা, তোমার ফেরার পর পরেশ তোমাকে ব্ল্যাকমেইল করেছে, তাই না? রাজ, হ্যাঁ। উনি এটাই বলতেন যে আমি বাড়াবাড়ি করলে আপনাকে জানিয়ে কোয়েলকে আমার থেকে দূরে করে দেবেন। কিন্তু আমার মনে হয় উনি আপনার প্ল্যান সম্পর্কে জেনে গেছিলেন, তাই সেদিন সৌভিককে পাঠিয়েছিলেন। আশিসবাবু, আমারও তাই মনে হয়। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। তুমি যদি সেদিন আমার প্ল্যান বুঝে অভিনয়টা না করতে তাহলে হয়তো ওই সৌভিক কখনো উচিত শিক্ষা পেত না। আর কোয়েলও নিজের ভুল বুঝতে পারত না। রাজ হেসে, কোয়েল নিজের ভুল আগেই বুঝেছিল বাবা। ও বুঝে আমার কাছে আসবে তার আগেই সৌভিক এসে ওকে আটকে দেয়। আপনার এই কাজের জন্য ওর মন থেকে এই ট্রাস্ট ইস্যুটা একটু হলেও দূর হয়েছে। ও বুঝতে পেরেছে সবসময় চোখের দেখা সত্যি হয় না। আপনি আমাদের সম্পর্কে বিশ্বাসের প্রমাণ নিতে গিয়ে ভালোই করেছেন। রাজের কথা শেষ হলে আশিসবাবু মলিন হেসে বিড়বিড় করতে শুরু করেন। আশিসবাবু, এটা যদি আরো আগে পারতাম তাহলে হয়তো মেয়েটাকে হারাতাম না আর না ইয়োর। রাজ, আপনার বাইরে কোনোরকম কোনো সম্পর্ক ছিল না, তাই না? রাজের প্রশ্নে আশিসবাবু বেশ চমকে ওঠেন। সেটা দেখে রাজ হাসলে আশিসবাবু আমতা আমতা করতে লাগলেন। রাজ আশিসবাবুকে বসিয়ে বলল, রাজ, আমিও একজন বিজনেসম্যান বাবা। এরকম অনেক সময় হয় অন্য কোম্পানি নিজেদের লাভের জন্য আমাদের বদনাম করতে চায়। এতে ওরা প্রজেক্টও পাবে বড় কোম্পানির সাথে আর আমাদের দুর্নামও হবে। আপনার সাথেও এটাই হয়েছিল, শুধু আপনি সঠিক সময় বুঝতে পারেননি আর সে সময় হয়তো আপনাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল। তাই আন্টির সাথে খারাপ ব্যবহার করেছিলেন। ঠিক বললাম তো? আশিসবাবু, তুমি এসব কি করে? তোমার সাথেও কি? রাজ, হয়েছে, আমার সাথেও এমন হয়েছে। একটা মেয়ে আমাদের কোম্পানিতে আমার এ হয়ে এসেছিল। সবসময় আমার কাছাকাছি থাকার চেষ্টা করত, যেটা আমার ঠিক লাগেনি। তাই আমি ওর আমার কাছাকাছি থাকার সুযোগটা কাজে লাগিয়েই ওর ব্যাপারে খবর নেওয়া শুরু করি। জানতে পারি ও আমাদের রাইভাল কোম্পানির হয়ে কাজ করছে, আমার কাছাকাছি এসে ইনফরমেশন লিক করার চেষ্টা করছিল চলতি প্রজেক্টের। আসলে কি বলুন তো, আমার সারা হৃদয় আর মস্তিষ্ক জুড়ে একজনেরই বসবাস। তাই আমি কখনো কোনো মেয়ের সাথে কথা বলা তো দূর, সংস্পর্শে যেতেও 7 বার ভাবি। আশিসবাবু রাজের 2 হাত ধরে তুলে দাঁড় করালেন। তারপর রাজকে জড়িয়ে ধরলেন যাতে রাজ অবাকের সাথে খুশিও হল। আশিসবাবু, আমার মেয়েটাকে সারা জীবন নিজের রাজরানী করে রেখো। আমি তাহলে আজ আসি। আদিকে এসব বিষয়ে জানিও না প্লিজ।
রাজ ঠিক আছে। রাজের কথা শেষ হতেই কলিং বেল বেজে ওঠে আর আদিত্য, মৌমিতা সেখানে প্রবেশ করে। ফ্ল্যাশব্যাক এন্ড। কোয়েল সব শুনে চুপচাপ নিচের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে। রাজ কোয়েলের চোখ মুছিয়ে কোয়েলকে বুকে টেনে নিতেই কোয়েল রাজের বুকে মাথা রেখে ফোঁপাতে শুরু করে। কিছুক্ষণ পর বলে, কোয়েল, তুমি ইচ্ছা করেই আমাকে বা দাভাইকে আগে থেকে কিছু জানাওনি, তাই না? ভেবেছিলে ওনার সাথে কথা বলে নিজেই সবটা মিটিয়ে নেবে? রাজ, হ্যাঁ, আমি চাইনি তুমি আরো দূরে সরে যাও মানুষটার থেকে, কিন্তু উনি চেয়েছেন তোমাকে সবটা জানাতে। আমি পুরো বিষয়টা না জানালেও তুমি আর মা যে ওনাকে ভুল বুঝেছিলে এটা ঠিক জানাতাম। এত মহান হতে কিন্তু তোকে কেউ বলেনি রাজ। রাজ দরজার কাছে থেকে আদিত্যের গলার স্বর পেল। সেও সবটা শুনেছে, দরজা লক না করাই সেটা ওর কথা শুনেই রাজ বুঝতে পারল। আদিত্য রাজের কাছে এলে রাজ আদিত্যের কাঁধে হাত রেখে বলে, রাজ, আমি চাই সবটা ঠিক হয়ে যাক আদি। এখন আর কোনো মনমালিন্য না রেখে সবটা মিটিয়ে নেওয়াটাই বেটার। বাই দা ওয়ে, কুহুজান, তোমার ওই সেকেন্ড হ্যান্ড উড বি হাজবেন্ড কোথায়? রাজের প্রশ্ন শুনে কোয়েল একটা ঢোক গেলে। আদিত্য আর মৌমিতা কিছু বুঝতে না পেরে একসাথে জিজ্ঞেস করে ওঠে। আদিত্য, মৌমিতা, মানে? রাজ, বাহবা, কি মিল? যাই হোক, মানেটা হলো যার সাথে তোর বোন বিয়ে করবে বলে রাজি হয়েছে সে অলরেডি একজনের উডবি। তাই সেকেন্ড হ্যান্ড বললাম। আসলে ও প্ল্যান করেছিল আমার থেকে কথা বার করবে আর আমি ঠিক ওর বাবাকে রাজি করিয়ে নেব, সো ওকে বিয়ে করতে হবে না। তাই রাজি হয়েছিল। এর উপর যখন দেখল ওরই চেনা বন্ধু, যার সাথে একটা ডান্স কম্পিটিশনে আলাপ হয়েছিল, তখন ও আমাকে আরও একটু জ্বালানোর ফোন দিয়ে এঁটে ফেলল। তাই জন্যেই তোদের রিসেপশনের দিন চিপকে ছিল। রাজ শেষের কথাটা কোয়েলের দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে, দাঁতে দাঁত চেপে বললে। কোয়েল ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে বলে, কোয়েল, কোথায় চিপকেছি? ছিলাম। মৌমিতা, তোমরা ঝগড়া পড়ে করবে। এখন ডাইনিং এ চলো, কাকাই আর কাম্মা অপেক্ষা করছে। ডাইনিং রুমে এসে ওরা সবাই উপস্থিত হলে আশিসবাবু আর মৃন্ময়ী দেবীর মুখে হাসি দেখলে সবাই অবাক আর খুশি দুটোই হয়। ওরা বুঝতে পারে আশিসবাবু মৃন্ময়ী দেবীকে সবটা বুঝিয়ে বলার ফলে ওদের মধ্যেও মিটমাট হয়ে গেছে। আশিসবাবু এবার একটু ইতস্তত বোধ করতে করতেই কোয়েলকে জিজ্ঞেস করল, আশিসবাবু, আমি কি এবার তোমাদের সাথে থাকতে পারি? কোয়েল সবার দিকে গম্ভীরভাবে তাকিয়ে মাথা নামিয়ে নিলে সবাই বেশ চিন্তায় পড়ে যায়। কোয়েল, তোমার ইচ্ছা বাবা। আশিসবাবু কোয়েলের মুখ থেকে বাবা ডাকটা শুনে আপ্লুত হয়ে রাজের দিকে তাকালে রাজ একটা চোখ টিপ দিয়ে হাসে। আশিসবাবু ওদের দিকে এগিয়ে গিয়ে কোয়েলকে জড়িয়ে ধরলে কোয়েলও ওনাকে সরি বলে। এরপর উনি কোয়েলের হাত রাজের হাতের উপর রেখে রাজকে বলেন, আশিসবাবু, আমার মেয়ের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। আগে যেমন নিজের কথা রেখেছ, এইবার সারা জীবন নিজের কথা রাখতে হবে। আমার মেয়েকে নিজের রাজরানী করে রাখতে হবে। পারবে তো? রাজ কোয়েলের দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে আশিসবাবুর দিকে তাকিয়ে বলেন, রাজ, পারব। আশিসবাবু হেসে চলে যেতে নিলে রাজ আশিসবাবুকে ডেকে বলে, রাজ ও শ্বশুর মশাই, এত আনন্দে কালকের ফ্লাইট বুক করতে ভুলবেন না জানো। চটপট আমাদের দুজনের ফ্লাইটটা বুক করে নিন। আদিত্য, কিসের ফ্লাইট? আমার আর মৌয়ের জন্য। কোয়েল, তোমাদের আর মৌয়ের জন্য মানে? মৌমিতা, রাজদা আমাদের রিসেপশনে গিফট হিসেবে নর্থ সিকিমের ট্রিপ বুক করে দিয়েছে। রাজ, ওটা তো বুক করা, এটা হলো আমার নেক্সট প্রজেক্ট, যেটা শ্বশুরমশাইয়ের সাথেই। উনি চাইলেন বলেই তো তোদের রিসেপশনে এন্ট্রিটা মারতে পেরেছি। আঙ্কেল এখন বাইরে রয়েছেন, ওনার বাইরের কোম্পানিগুলো সামলাচ্ছেন। এখানকার কোম্পানি প্রজেক্ট সামলানোর দায়িত্ব আমার।
আশিসবাবু, চিন্তা করো না, ফ্লাইট বুক করা হয়ে গেছে আমার। রাজ: বাহ! তাহলে সেই খুশিতে আপনিও একটু প্রেম করুন আর আমাদেরকেও করতে দিন। কোয়েল চোখ রাঙিয়ে ধমক দিয়ে: রাজ! রাজ: যা বাবা, ভুল কি বললাম? কোয়েল: তোমাকে তো আমি। দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা। কোয়েল ফুলদানি হাতে নিতেই রাজ এদিক ওদিক দৌড়াতে শুরু করল। ওদের কাণ্ড দেখে সবাই হাসছে, এদিকে রাজও হাসছে আর দৌড়াচ্ছে। একটা সময় রাজ ইচ্ছা করেই কোয়েলের ঘরে ঢুকে যায়, আর কোয়েল ঘরে ঢুকলে কায়দা করে দরজা লক করে দেয়। কোয়েল: দরজা লক করলে কেন? রাজ: ওই যে বললাম প্রেম করব। রাজ এক টানে কোয়েলকে নিজের কাছে টেনে নেয়। কোয়েলকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ও ঠোঁটজোড়া নিজের অধীনে নিয়ে নেয়। 7 বছর পর। ও পিপি, তোমাতে তি সুন্দর লাগছে। কোয়েল: তাই নাকি তিতির সোনা? আমাকে সুন্দর লাগছে। পছন্দ হয়েছে তোমার? তিতির: খুব। দুহাত ছড়িয়ে: কিন্তু তুমি তি আমাদের ছেড়ে চলে যাবে। কাদো কাদো মুখ করে। কোয়েল তিতিরকে জড়িয়ে ধরে: যেতে তো আমাকে হবেই তিতির সোনা। বাট পিপি কথা দিচ্ছে, পিপি মাঝে মধ্যেই তিতির সোনার সাথে দেখা করবে, এত্ত এত্ত চকলেট দেবে আর আদর করবে। তিতির: পমিশ। কোয়েল: পাক্কা প্রমিশ। মৌমিতা: কোয়েল, তুই এবার ওদেরকে প্রশ্রয় দেওয়াটা বন্ধ কর। তুই বন্ধ করলেই রাজদা বন্ধ করবে। কোয়েল: উফ, থামো তো। খালি চিল্লাস তুই। যা, আরেকজনকে নিয়ে আয়। মৌমিতা: তোর সাজ তো কমপ্লিট, আমি যাচ্ছি, দেখি আমার জন কি করছেন। আদৌ সামলাতে পারছেন কিনা। মৌমিতা নিজের ঘরে ঢুকে দেখল আদিত্য তাদের ছোট্ট ছেলেকে কুর্তা পাঞ্জাবি পরিয়ে দিয়ে বিছানায় বসিয়ে রেখেছে, আর নিজে হাঁটু গেড়ে বসে জুতো পরাচ্ছে। মৌমিতাকে দেখতেই ছেলেটি আস্তে করে নেমে ছুটে এসে মৌমিতার পা জড়িয়ে ধরলে মৌমিতা নিচে বসে জিজ্ঞেস করল: মৌমিতা, কি হয়েছে তাতাই? তাতাই কাদো কাদো গলায়: পিপি চলে যাবে। আমি যেতে দেব না পিপিতে। মৌমিতা কোলে নিয়ে: পিপি বলেছে মাঝে মধ্যেই তাতাই আর তিতির সোনার সাথে দেখা করে অনেক আদর করবে আর এত্ত এত্ত চকলেট দেবে, তাই মন খারাপ করতে না। তাতাই তত্ত্বী। মৌমিতা হেসে: একদম সত্যি। তাতাই মৌমিতাকে জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখলে আদিত্য মৌমিতার কাছে এসে বলে: আদিত্য, ওদের দুজনের খেলার সাথী এনে দিলে মনে হয় ওরা আর ওর পিপিকে অত মিস করবে না, তাই না? তাতাই খেলাল তাথি। মাথা তুলে খুশি হয়ে। মৌমিতা: চুপ, এসব কিছু হবে না। আদিত্য হেসে ঠোঁটে আঙুল রেখে ইশারা করলে মৌমিতা চোখ রাঙায়। সেই দেখে আদিত্য মুখ ভার করে নিলে মৌমিতা মৃদু হেসে তাতাইয়ের মাথাটা নিজের কাঁধে চেপে ধরে আদিত্যের কাছে এগিয়ে ওর ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়। তৎক্ষণাৎ সরে এসে বলে: মৌমিতা, বিয়ের লগ্ন শুরু হবে, তাড়াতাড়ি কোয়েলের ঘরে যাও, পিঁড়ি ধরতে হবে। মৌমিতা হেসে বেরিয়ে যেতে নিলে আদিত্য মৌমিতার হাত টেনে বাধা দিয়ে মৌমিতার কপালে ঠোঁট ছোঁয়ায় আর তাতাইয়ের মাথায় ঠোঁট ছুঁয়ে কোয়েলের ঘরে চলে যায়। তাতাই আর তিতির। ভালো নাম আদৃশ এবং আদৃশা। আদিত্য আর মৌমিতার যমজ ছেলে মেয়ে, বয়স মোটে 2 বছর। মৌমিতার 23 বছরে এ কমপ্লিট হওয়ার পরেই জানতে পারে সে মা হতে চলেছে। এদিকে কোয়েল নিজের এ কমপ্লিট করে নিজের পায়ে দাঁড়ায়, একটা ভালো জায়গায় জব করে, আর রাজ নিজের ব্যবসায় আরও উন্নতি করার পর বিয়ের সিদ্ধান্ত নেয়। আদিত্য এখন নিজের বাবার ব্যবসাটা পুরো সামলাচ্ছে, সেই সাথে নিজের ব্যবসাও আছে, নিজের স্বপ্ন পূরণ করেছে সে। আশিসবাবুর সাথে কোয়েল এবং মৃন্ময়ী দেবী দুজনের সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে। বরং এখন সব থেকে ভালো আছেন মৃন্ময়ী দেবী আর আশিসবাবু একসাথে।
আজ রাজ ও কোয়েলের শুভ বিবাহে সবাই যেমন একত্রিত হয়েছে আপনারাও এসে যোগ দিন। সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই গল্পের ইতি টানলাম। সমাপ্ত।